আবহাওয়ার বৈশিষ্ট্য সমূহের একটা দীর্ঘকালীন গড় অবস্থা, দীর্ঘকালীন মানে ৩৫ বছরের একটা গড় অবস্থা হচ্ছে জলবায়ু। সেই জলবায়ু অঞ্চলের সংজ্ঞা, তাহলে অঞ্চল কাকে বলবো আমরা? না, অঞ্চল হচ্ছে এক বা একাধিক সমধর্মী গুণ বিশিষ্ট এমন একটা এলাকা, সেই এলাকাটাকেই অঞ্চল বলবো। অর্থাৎ একটা এলাকার মধ্যে যদি একই রকম গুণ বা একই রকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তখন সেই এলাকাটাকে আমরা একটা অঞ্চলের পর্যায়ে ফেলবো। তাহলে আমি সহজ কথায় বলছি যে জলবায়ু অঞ্চলের সংজ্ঞা, যদি জলবায়ুর উপাদানগুলো একটা এলাকায় একই রকম হয়, তখন সেই এলাকাটাকে আমরা একটা জলবায়ু অঞ্চল বলবো। ক্লিয়ার? এবার ডেফিনেশন কি আছে একটু আমরা দেখে নেই। না, যখন কোনো বিশাল এলাকা জুড়ে একই ধরনের জলবায়ু, বিশেষত উষ্ণতা এবং বৃষ্টিপাত, এই জলবায়ুর এই দুটো উপাদানকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, প্রায় একই ধরনের হয়, তখন ওই এলাকাটিকে বলা হচ্ছে একটি জলবায়ু অঞ্চল। জলবায়ু অঞ্চলের মধ্যে জলবায়ুর বিভিন্ন উপাদানগুলি প্রায় একই রকম হলেও প্রধানত উষ্ণতা এবং বৃষ্টিপাতের মধ্যে সমতা লক্ষ্য করেই জলবায়ু অঞ্চল নির্ণয় করা হয়। ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, যে জলবায়ু অঞ্চল নির্ণয়ের ক্ষেত্রে জলবায়ুর বিভিন্ন উপাদানের মধ্যে প্রধান দুটো উপাদান অর্থাৎ উষ্ণতা এবং বৃষ্টিপাত, এই দুটো উপাদানকেই কিন্তু বিবেচনা। আবার উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের জন্য যেহেতু স্বাভাবিক উদ্ভিদ এবং জীবজন্তু ও মানুষের জীবনযাপন প্রণালীর মধ্যে পার্থক্য হয়, কারণ জলবায়ুর উপর নির্ভর করে থাকে উদ্ভিদমণ্ডলী, সেখানকার জীবজন্তু এবং সেখানকার মানুষের জীবনযাপন প্রণালী জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই একটি জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত উষ্ণতা, বৃষ্টিপাত, উদ্ভিদমণ্ডলী বা গাছপালা, জীবজন্তু এবং মানুষের অর্থনৈতিক যে কাজকর্ম, সেই অর্থনৈতিক কাজকর্মের মধ্যে একটা সমতা লক্ষ্য করা যায়। সুতরাং যখন কোনো বিস্তৃত এলাকা জুড়ে উষ্ণতা ও বৃষ্টিপাত প্রায় একই রকম হয়, তখন ওই নির্দিষ্ট এলাকাটি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল হিসেবে গড়ে ওঠে, যাকে আমরা জলবায়ু অঞ্চল বলি। আমরা যেমন উদাহরণ দেখে নেই, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এখানকার উষ্ণতা, বৃষ্টিপাত, মানুষের কার্যাবলী, জীবজন্তু, উদ্ভিদ প্রভৃতি একই রকম বা প্রভৃতির মধ্যে একই সমতা লক্ষ্য করা যায়। আবার মৌসুমী জলবায়ু অঞ্চল, যেখানকার উষ্ণতা, বৃষ্টিপাত, উদ্ভিদমণ্ডলী এবং মানুষের ক্রিয়াকলাপের মধ্যে সমতা লক্ষ্য করা যায়। উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, ঠিক একই রকম সমতা লক্ষ্য করা যায়। তাহলে জলবায়ু অঞ্চলের কয়েকটা বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান, ফার্স্ট বৈশিষ্ট্য, সাতটা মহাদেশের নির্দিষ্ট জায়গায় অর্থাৎ একই দিকে এবং নির্দিষ্ট অক্ষাংশে যদি বিস্তৃত স্থলভাগ থাকে, তাহলে সেখানে একই ধরনের জলবায়ু বিরাজ করে। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে এশিয়া মহাদেশের যে জায়গায় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়, অন্যান্য মহাদেশেও যদি ওই নির্দিষ্ট দিক ও অক্ষাংশে বিস্তৃত স্থলভাগ থাকে, তাহলে সেখানেও মৌসুমী জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যাবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভিভিআই, যে জলবায়ু অঞ্চলের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা। নেক্সট বৈশিষ্ট্য, যে সন্ধি ক্ষেত্রের সৃষ্টি। কিরকম? না, ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করো। একটা জলবায়ু অঞ্চল ধরো এ, একটা জলবায়ু অঞ্চল, আর একটা জলবায়ু অঞ্চল হচ্ছে বি। তাহলে দুটো জলবায়ু অঞ্চলের এলাকা আস্তে আস্তে বাড়তে বাড়তে কি হয়, তাদের মধ্যবর্তী অংশে উভয় প্রকার জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এই অঞ্চলটাকে বলা হচ্ছে
ট্রানজিশনাল জোন বা সন্ধিক্ষেত্র। এটা ম্যাপের মধ্যে লক্ষ্য করা যায়। যেমন মানচিত্রে একটি জলবায়ু অঞ্চল থেকে অন্য একটি জলবায়ু অঞ্চলকে সূক্ষ্ম সীমারেখার মাধ্যমে আলাদা করা হলেও বাস্তবে কিন্তু আলাদা করা সম্ভব নয়, কারণ একটি জলবায়ু অঞ্চল ধীরে ধীরে পাশের জলবায়ু অঞ্চলটির সঙ্গে মিশে যায়। এই জন্য দুটি জলবায়ু অঞ্চলের মাঝখানে একটি সন্ধিক্ষেত্রের সৃষ্টি হয়, যাকে ট্রানজিশনাল জোন বা ট্রানজিশনাল এরিয়া বলে। 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলে 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চান, যে এই ট্রানজিশনাল জোনের বিস্তার প্রায় 100 থেকে 150 কিমির মধ্যে হয়। ভেরি ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য। এবং এই ট্রানজিশনাল জোনে উভয় জলবায়ুর প্রভাব অস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। না পুরোপুরি এ জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, না পুরোপুরি বি জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দুটো জলবায়ুর মিশ্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাইকে মিশ্র অঞ্চলও বলতে পারি। সন্ধিক্ষেত্র বা মিশ্র অঞ্চল বা ট্রানজিশনাল জোন বলা হয়। পরে হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক সীমানা মুক্ত। অর্থাৎ একটা জলবায়ু অঞ্চলকে আমরা কখনোই রাজনৈতিক সীমানা দিয়ে বেঁধে রাখতে পারি না। যেমন ভারতের বর্ডার রয়েছে, সেটা রাজনৈতিক সীমানা, কিন্তু ভারতের বর্ডারের মধ্যেই কেবলমাত্র যে মৌসুমী জলবায়ু থাকবে তা নয়। ভারতের বর্ডার পেরিয়েও পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য দেশে মৌসুমী জলবায়ুর অবস্থান লক্ষ্য করা যায়। তাই জলবায়ু অঞ্চলের মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক সীমানা বেঁধে দেওয়া যায় না। তাহলে জলবায়ু অঞ্চলের সীমানা রাজনৈতিক সীমানার মধ্যে আবদ্ধ থাকে না। অর্থাৎ একটি জলবায়ু, একটি দেশের বিভিন্ন জলবায়ু অঞ্চল থাকতে পারে। তাহলে একটা দেশে বিভিন্ন জলবায়ু অঞ্চল থাকতে পারে, বা একটি জলবায়ু অঞ্চলের সীমানার মধ্যে বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে এই দুটো লাইনের মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝে নাও। তাহলে একটি দেশের মধ্যে বিভিন্ন জলবায়ু অঞ্চল থাকতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন ভারতে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়, কিন্তু ভারতের থর মরুভূমি অঞ্চলে কিন্তু উষ্ণ মরু জলবায়ু দেখতে পাওয়া যায়। তাহলে একটি দেশের মধ্যে বিভিন্ন জলবায়ু থাকতে পারে। পরে হচ্ছে একটি জলবায়ু অঞ্চলের সীমানার মধ্যে বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত হতে পারে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মৌসুমী জলবায়ুর কথা, যে মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে ভারত তার মধ্যে অন্যতম, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কিন্তু এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত বা সীমানার মধ্যে পড়ে। নিশ্চয় লাইন দুটো ক্লিয়ার হয়েছে। ফোর্থ বৈশিষ্ট্য উপ অঞ্চলের সৃষ্টি। না, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের জন্য একটি জলবায়ু অঞ্চলের মধ্যে কয়েকটি উপ জলবায়ু অঞ্চল সৃষ্টি হতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে ভারতের মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে আমাদের রাজস্থানের যে থর মরু অঞ্চল, সেই থর মরু অঞ্চলে কিন্তু মরু জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ সেটাকে আমরা উপ জলবায়ু অঞ্চল বলে গণ্য করতে পারি। পরে হচ্ছে উদ্ভিদের প্রকৃতি এবং বন্টন। না, জলবায়ুর উপর নির্ভর করছে কিন্তু উদ্ভিদের প্রকৃতি, উদ্ভিদ কি প্রকার হবে, এবং উদ্ভিদের বন্টন নির্ভর করছে। যেমন সরলবর্গীয় অরণ্যের জলবায়ু বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের জলবায়ু। তাহলে সরলবর্গীয় অরণ্যের জলবায়ু, যে জলবায়ুতে সরলবর্গীয় অরণ্য জন্মায়, আর নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের জলবায়ু যেখানে চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে। তাই উদ্ভিদের প্রকৃতি কীরকম হবে এবং তার বন্টন কীরকম হবে সেটা কিন্তু জলবায়ু অঞ্চলের মাধ্যমেই বা জলবায়ুর দ্বারাই কিন্তু ঠিক হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি অরণ্য সৃষ্টি হয়েছে, চিরসবুজ অরণ্য সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি সরলবর্গীয় অরণ্য অঞ্চলে বিশেষ করে শীতল এলাকা
সেখানে সরলবর্গীয় নরম কাঠের বনভূমি সৃষ্টি হয়েছে। পরে হচ্ছে উপাদানগুলোর মধ্যে সমতা। একটি জলবায়ু অঞ্চলে সাধারণত উষ্ণতা এবং বৃষ্টিপাত, তার সঙ্গে উদ্ভিদমণ্ডলী আছে, জীবজন্তু আছে এবং মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে একটা সমতা লক্ষ্য করা যায়। কারণ একই জলবায়ু অঞ্চলের মধ্যে উষ্ণতা একই রকম, বৃষ্টিপাত প্রায় একই রকম, উদ্ভিদমণ্ডলীর মধ্যে বৈশিষ্ট্য একই রকম, জীবজন্তুর মধ্যে বৈশিষ্ট্য একই রকম এবং মানুষের জীবন ধারণ প্রণালীর মধ্যে একটা সমতা অবশ্যই লক্ষ্য করা যায়। কারণ জলবায়ু ওই স্থানের উষ্ণতা, বৃষ্টিপাত, বিশেষ করে উদ্ভিদমণ্ডলী, জীবজন্তু এবং মানুষের জীবন এবং জীবিকার উপর একটা বিরাট প্রভাব ফেলে। পরে হচ্ছে জলবায়ু অঞ্চলের নামকরণ। না, জলবায়ু অঞ্চলের নামকরণ কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে হয় না। কখনো ওই জলবায়ু অঞ্চলে উৎপন্ন উদ্ভিদের নাম অনুযায়ী হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে সাভানা তৃণভূমির নাম অনুসারে সাভানা জলবায়ু হয়েছে। আবার আমরা বলতে পারি তুন্দ্রা উদ্ভিদের নাম অনুযায়ী তুন্দ্রা জলবায়ু অঞ্চল হয়েছে। আবার কখনো অবস্থান অনুসারে জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয়েছে, যেমন উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, যেটা নিরক্ষরেখার উভয় দিকে দেখা যায়, যাকে আমরা নিরক্ষীয় জলবায়ু বলি। আবার কখনো দেশের নাম অনুযায়ী জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয়, যেমন নাতিশীতোষ্ণ পূর্ব উপকূলীয় জলবায়ু চীন দেশে বেশি দেখা যায়, যাকে আমরা চীন দেশীয় জলবায়ু বলি। আবার ব্রিটিশ জলবায়ু, সেটা দেশের নাম অনুযায়ী হয়েছে। এরকম বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয়ে থাকে। এর সঙ্গে কিছু অ্যাড করতে পারো, যেমন সাগরের নাম অনুযায়ী জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয়েছে, যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ু। যেমন বাতাসের নাম অনুযায়ী, তাহলে বায়ুর নাম অনুযায়ী কিন্তু জলবায়ু অঞ্চলের নামকরণ করা হয়েছে, যেমন মৌসুমী জলবায়ু মৌসুমী বায়ুর নাম অনুযায়ী হয়েছে। তবে একটি জলবায়ু অঞ্চলের এক বা একাধিক নামও থাকতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার আসি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আমরা দুটো জলবায়ু অঞ্চল ডিটেলস আলোচনা করব। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের মধ্যে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা, এই দুটো রেখার মধ্যবর্তী, যাকে আমরা ক্রান্তি অঞ্চল বলি, একমাত্র নিরক্ষরেখার উভয় দিকে অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী স্থানে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চিরসবুজ অরণ্য সমৃদ্ধ এবং উষ্ণ আর্দ্র জলবায়ু, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। আর এই যে স্থানে এই জলবায়ু লক্ষ্য করা যায় সেই স্থানটিকে বলা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এবার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান আমরা দেখে নেই, কোথায় কোথায় ম্যাপের মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ম্যাপ এঁকে কিন্তু দেখাতে হবে। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের আমাজন অববাহিকা অঞ্চল, এই অঞ্চলে, ব্রাজিলের পূর্ব উপকূলে, আফ্রিকার এই অংশে কঙ্গো অববাহিকা বা জাইরে অববাহিকা, এবং তার সঙ্গে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারতের দক্ষিণ অংশে এই নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই জলবায়ু লক্ষ্য করা যায় এবং তার সঙ্গে মধ্য আমেরিকার মধ্যে হন্ডুরাস, এই অঞ্চলে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখতে পাওয়া যায়। তাহলে নিরক্ষীয় জলবায়ুর ম্যাক্সিমাম বিস্তার অ্যাকচুয়ালি হচ্ছে ব্রাজিল বা আমাজন অববাহিকা এবং তার সঙ্গে রয়েছে আফ্রিকার কঙ্গো বা জাইরে অববাহিকা। এই অঞ্চলে কিন্তু জলবায়ু লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু। তাহলে দুটো ম্যাক্সিমাম স্থান,
সেটা হচ্ছে অ্যামাজন অববাহিকা এবং জাইরে অববাহিকা। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন্স এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে স্থান হিসেবে কিন্তু মনে রাখতে হবে ম্যাপ দেখে। তাহলে অক্ষাংশগত অবস্থান দেখি যে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে এই জলবায়ু অঞ্চল বিস্তৃত। আবার কোনো কোনো জায়গায় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, আবার কোনো কোনো জায়গায় 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। তবে এর মধ্যে নিরক্ষীয় জলবায়ুর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন। যারা যারা লাইভে আছো অবশ্যই নামটা লেখো। যারা যারা লাইভে আছো তারা অবশ্যই নামটা লেখো। পরে অঞ্চলগত অবস্থান। অঞ্চল পড়লে কিন্তু প্রধান অঞ্চল এবং গৌণ অঞ্চল এই দুটো অঞ্চলে ভাগ করে দেখাতে হবে। প্রধান অঞ্চলের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন অববাহিকা, 2 নম্বর আফ্রিকা মহাদেশের কঙ্গো এবং জাইরের অন্তর্গত জাইরে অববাহিকা। এছাড়া আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়াতে লক্ষ্য করা যায়। এশিয়া মহাদেশের অন্তর্গত মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার অধিকাংশ দ্বীপে লক্ষ্য করা যায়। এছাড়া মায়ানমারের দক্ষিণাংশে নিরক্ষীয় জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে প্রধান অঞ্চল। অপ্রধান বা গৌণ অঞ্চল যেমন দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পূর্ব উপকূলে লক্ষ্য করা যায়, ইকুয়েডরে লক্ষ্য করা যায়, কলম্বিয়ার উত্তর পশ্চিম উপকূলে লক্ষ্য করা যায়, মধ্য আমেরিকার কিছু অংশে লক্ষ্য করা যায়, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস ম্যাপে আমরা দেখতে পেয়েছি, তার সঙ্গে গুয়েতেমালা এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে বা ওয়েস্ট ইন্ডিজে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। যারা যারা লাইভে আছো অবশ্যই নামটা মেনশন করো, তাহলে আমি বুঝতে পারবো কে কে লাইভে আছো। তাহলে মুখ্য অঞ্চল এবং গৌণ অঞ্চলগুলো কিন্তু একদম স্ট্যাটিক পোরশন, সেই স্ট্যাটিক পোরশনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া মাদাগাস্কার দ্বীপের উত্তর পূর্ব ভাগে কিন্তু নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এশিয়ার মধ্যে শ্রীলঙ্কাতে লক্ষ্য করা যায়, ভারতের দক্ষিণ প্রান্তে এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল বরাবর কুইন্সল্যান্ড প্রদেশে এই নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে স্থানগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করো। স্লাইডটা আরেকবার দেখাচ্ছি আমি, সেই স্লাইডটা দেখে প্রধান বা মুখ্য অঞ্চলগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষা এখান থেকে একটা স্থান টুকে দিয়ে বলবে যে এটা কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আরিয়ান কোথায় এবং বাকিরা কোথায়, সব নামগুলো লিখতে বলেছি, অবশ্যই লাইভে আছে যখন নামগুলো লিখতে বলেছি। এবার আসি, 2 মিনিট ব্রেক দিচ্ছি, অন্তত এই প্রধান বা মুখ্য জলবায়ু অঞ্চলগুলো একবার দেখে নাও। বইতে কিন্তু এইভাবে দেওয়া নেই, যেভাবে এখানে ক্লাস করানো হয় বইতে কিন্তু খুব কম অংশই থাকে, তাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো।
নিশ্চয়ই প্রধান জলবায়ু অঞ্চলগুলো দেখা হয়েছে, তাহলে অপ্রধানগুলো দেখো, একবার চোখ বুলিয়ে নাও। তাহলে এবার আসি যে নিরক্ষীয় জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। না, প্রথম যে বৈশিষ্ট্য যে আমরা প্রথমেই উল্লেখ করব ইন্ট্রোডাকশানে, যে নিরক্ষীয় জলবায়ুতে সারা বছর উষ্ণতা স্বাভাবিকভাবে বেশি থাকে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই উষ্ণতা এবং বৃষ্টিপাত তথা আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে, এটাই হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর একটা প্রধান বৈশিষ্ট্য। এছাড়া এখানকার জলবায়ুর আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না, সারা বছর একটাই ঋতু থাকে, সেটা হচ্ছে উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু। তাহলে কমন বৈশিষ্ট্য এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে যে কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, কেন হয় না, এবং সারা বছর কেন উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, সেটা ভৌগোলিক কারণ ব্যাখ্যা দিতে পারে। এবার হচ্ছে আমরা জলবায়ুগত বৈশিষ্ট্যগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করব। প্রথম হচ্ছে উষ্ণতার বৈশিষ্ট্য। উষ্ণতার বৈশিষ্ট্যের সাব পয়েন্ট হচ্ছে সারা বছর দিনের বেলা প্রায় একই রকম উষ্ণতা। কেন না, পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করে বলে বছরের অধিকাংশ সময়ই মধ্যাহ্নে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই জন্য নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলগুলিতে বিশেষত 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছরই দিনের বেলা উষ্ণতা বেশি থাকে এবং তা খুব বেশি ওঠানামা করে না, তাই উষ্ণতার প্রসার খুব কম এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। তাই এখানে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার কম। প্রসার মানে হচ্ছে পার্থক্য, বছরের উষ্ণতম মাস এবং শীতলতম মাসের উষ্ণতার যে পার্থক্য, সেটাকে বলা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা থাকে 24 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বার্ষিক উষ্ণতার প্রসার হয় 2 থেকে 3 ডিগ্রির বেশি হয় না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এখান থেকেই কিন্তু অসংখ্য শর্ট কোশ্চেন রেডি হচ্ছে, তাই ক্লাসটা মন দিয়ে শোনো। সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে এত কম পার্থক্য আর কোনো জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেই জন্য কোশ্চেনটা বললাম যে কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার খুব কম, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। উষ্ণতা সংক্রান্ত তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার বেশি। বার্ষিক উষ্ণতার তারতম্য খুব বেশি না হলেও এখানে সারাদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য থাকে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এর কারণ হচ্ছে কেন থাকে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন তৈরি হয় যে এখানে দৈনিক উষ্ণতার প্রসার বেশি কেন অথচ বার্ষিক উষ্ণতার প্রসার কম।
তাহলে দৈনিক উষ্ণতার প্রসার বেশি, তার কারণ হচ্ছে এখানে মধ্যাহ্নে উষ্ণতা খুব বেশি, প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায়। ফলে উঠে গেলেও বা বেড়ে গেলেও বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের পর রাতের উষ্ণতা কমে গিয়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তখন কিছুটা শীত অনুভূত হয়। এই জন্য এই অঞ্চলের লোকেরা রাতকে শীতকাল হিসাবে গণ্য করেন, কারণ এখানে যেহেতু ঋতু পরিবর্তন হয় না, রাত্রেবেলা কিছুটা ঠান্ডা, কিছুটা আরামদায়ক অবস্থা লক্ষ্য করা যায়, কারণ 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। সে কারণে যেহেতু এখানে ঋতু পরিবর্তন হয় না, তাই এই অঞ্চলের লোকেরা রাত্রিবেলাকে শীতকাল মনে করে। এবং একটা টার্ম আছে যে উইন্টার অফ দ্য ট্রপিক্স, অর্থাৎ শীতকাল, রাত্রিবেলাকে শীতকাল হিসেবে গণ্য করা হয়। ফোর্থ বৈশিষ্ট্য হচ্ছে রাত্রিকালীন উষ্ণতা হ্রাস। রাতে উষ্ণতা এতটা কমে যায় বলে ভোরের দিকে শিশির এবং কুয়াশা লক্ষ্য করা যায় এই জলবায়ু অঞ্চলে। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে বায়ুচাপ এবং বায়ু প্রবাহের মধ্যে বৈশিষ্ট্য। এর 1 নম্বর সাব পয়েন্ট স্থায়ী নিম্নচাপ বলয়ের অবস্থান। আমরা বায়ুচাপ বলয় পড়েছি, যেখানে কেন স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে মূলত 3টে কারণে। 1 নম্বর হচ্ছে নিরক্ষরেখায় প্রায় সারা বছর মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানকার বায়ু উষ্ণ এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, বায়ুর চাপ কম হয়। সেকেন্ড কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য, যেহেতু নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি, তাই আবর্তন গতিবেগের জন্য ওই অঞ্চলের বায়ু ছিটকে যায়, ফলে বাতাসের পরিমাণ কম হয়। তৃতীয় কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু শুষ্ক বায়ুর থেকে হালকা হয়, আর হালকা বায়ুর চাপ কম হয়। এই 3টি কারণের জন্য নিরক্ষীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব সবসময় কম থাকে, অর্থাৎ বায়ুতে নিম্নচাপ বিরাজ করে, ফলে বায়ু সর্বদাই কিন্তু ঊর্ধ্বমুখী থাকে। সেকেন্ড বৈশিষ্ট্য, এই অঞ্চলে সৃষ্টি হয়েছে নিরক্ষীয় শান্ত বলয়, যাকে আমরা ডোল ড্রাম বলি। তাহলে নিরক্ষীয় শান্ত বলয়টা কি? যেহেতু নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ সৃষ্টি হয়, তাই দুই দিকের অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু, বিশেষ করে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। এই দুই আয়ন বায়ু 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ বরাবর পরস্পর মিলিত হয়ে ওপরে উঠে যাওয়ার চেষ্টা করে বলে নিরক্ষরেখা সংলগ্ন স্থানসমূহে ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে বায়ু প্রবাহ থাকে না, তাই এক শান্ত অবস্থা বিরাজ করে। একেই নাবিকেরা নাম দিয়েছেন নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল, নিরক্ষীয় শান্ত বলয় বা ইকুয়েটোরিয়াল ডোলড্রাম, বা শুধু ডোলড্রাম আমরা বলতে পারি। পরে হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা ITCZ, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পরস্পর মুখোমুখি মিলিত হয়, আর মিলিত হয় বলে একে এই অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলকে আমরা ITCZ বলি, অর্থাৎ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টার মানে আন্ত বা মধ্যবর্তী, ট্রপিক্যাল মানে ক্রান্তীয় অঞ্চল, কনভার্জেন্স মানে মিলিত, জোন মানে অঞ্চল। তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর যে মিলিত স্থান, সেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তাই একে ITCZ বলা হয়। এই অঞ্চলে দুটো বাতাস পরস্পর মুখোমুখি মিলিত হওয়ার পর উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, তাই এই অঞ্চলে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা ITCZ বা সংক্ষেপে বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল সৃষ্টি হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা বায়ুচাপ বলয় পড়েছি।
সেটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে সৃষ্টি হয়েছে। এটা একটা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য যে এই জলবায়ু অঞ্চলে দমকা হাওয়া লক্ষ্য করা যায়। মাঝে মাঝে বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া এসে অস্বস্তিকর ভ্যাপসা গরমের কষ্ট কিছুটা লাঘব করে, যেটা ওখানকার অধিবাসীদের ক্ষেত্রে খুবই লাভজনক। পরে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের বৈশিষ্ট্য। 3 নম্বর মূল পয়েন্ট। না, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু জলভাগ স্থলভাগের তুলনায় জলভাগ বেশি, তাই প্রচণ্ড সূর্যরশ্মিতে এই জলভাগ থেকে প্রচুর পরিমাণে জল বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। তাই এই অঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং এখানে প্রায় প্রতিদিনই বিকেলবেলা পরিচলন বৃষ্টিপাত ঘটে, যাকে আমরা পরে পড়ব 4 o'clock রেন, অর্থাৎ বিকেল 4টের সময় বৃষ্টি। এখানকার বায়ু বেশি উষ্ণ এবং আর্দ্র বলে আবহাওয়া বেশ ভ্যাপসা এবং অস্বস্তিকর হয়। তবে বিকেলবেলা বৃষ্টিপাতের পর আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে যায়। এবার আসছি যে মেঘ এবং বৃষ্টিপাতের মধ্যে বৈশিষ্ট্য। মেঘ এবং বৃষ্টিপাতের মধ্যে সাব পয়েন্ট হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘের প্রাধান্য। না, এই অঞ্চলে সকালের দিকে আকাশ খুব পরিষ্কার থাকে এবং রোদ ঝলমলে থাকে, কিন্তু বাতাসে যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যোগান হতে থাকে, তখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের সৃষ্টি হয় এবং ক্রমশ তা ঘন কালো কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। নিম্বাস কথার অর্থ হচ্ছে বর্ষণ। সেই কিউমুলোনিম্বাস মেঘ, যাকে আমরা মেঘ এবং বৃষ্টিতে পড়ব, যে মেঘকে বলা হয় থান্ডার ক্লাউড বা বজ্রবিদ্যুৎ সহ মেঘ, এই মেঘ থেকে বিকেল 3টে থেকে 4টের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বা মুষলধারে বৃষ্টিপাত ঘটে। এই বিকেল 4টের সময় বৃষ্টিপাত হয় বলে একে 4 o'clock রেন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বরের পড়তে পারে 4 o'clock রেন কাকে বলে, তাহলে কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। সেকেন্ড বৈশিষ্ট্য যে পরিচলন বৃষ্টিপাত। কেন পরিচলন বৃষ্টিপাত? না, পরিচলন পদ্ধতি সৃষ্টি হয়। কেন না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে আরও উত্তপ্ত হয় এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, যাকে আমরা পরিচলন স্রোত বলি। তারপর এই বাতাস আরও যখন উপরে উঠে যায়, শীতল ও ঘনীভূত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাই নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। তৃতীয় বৈশিষ্ট্য বার্ষিক প্রচুর বৃষ্টিপাত। প্রায় প্রতিদিনই বছরে গড়ে প্রায় 200 থেকে 300 দিন। ভেরি ইম্পর্ট্যান্ট। কতদিন বৃষ্টিপাত হয়? বছরে 200 থেকে 300 দিন বৃষ্টিপাত হয় বলে নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, গড়ে প্রায় 250 সেমি বৃষ্টিপাত। এর মধ্যে কোনো কোনো মাসে 6 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় না। এখানে একটা কোশ্চেন, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বছরে 2টো দিন খুব বেশি বৃষ্টিপাত হয় আর বছরের 2টো দিন কম বৃষ্টিপাত হয়, তাহলে কোন 2টো দিন বেশি বৃষ্টিপাত হয় এবং কোন 2টো দিন কম বৃষ্টিপাত হয় আমাকে চ্যাট বক্সে লিখে জানাও। দেখি কে পারে। এবার আসি যে বৃষ্টিপাতের অসম বন্টন। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত সব জায়গায় সমান হয় না। যেমন পেরুর ইকুইটসে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 261 সেমি, আবার আকাশায় এর পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ 365 সেমি,
আফ্রিকার ক্যামেরুন পর্বতের পাদদেশে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি, প্রায় 1000 সেমি। অর্থাৎ এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের মধ্যে একটা অসম বন্টন লক্ষ্য করা যায়। 5 নম্বর বৈশিষ্ট্য, বজ্র ঝড়ের উপস্থিতি। এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের সময় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় এবং এই অঞ্চলের সর্বত্র বছরে প্রায় 75 থেকে 150 দিন বজ্র ঝড় হয়ে থাকে। ভেরি ইম্পর্ট্যান্ট। পরে হচ্ছে বৃষ্টি বলয়ের স্থানান্তর। আমরা বায়ুচাপ বলয়ের স্থানান্তর পড়েছি যে সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলো উত্তর দিকে সরে যায় এবং সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলি দক্ষিণে সরে আসে। এর ফলে কি হয় না, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ও উত্তর এবং দক্ষিণে সরে যায়। ফলে নিরক্ষীয় যে বৃষ্টি বলয়, সেই বৃষ্টি বলয় উত্তর এবং দক্ষিণে সরে যায়। তাই এখানে বলা হয় যে বৃষ্টি হচ্ছে সূর্যের অনুগামী। ভেরি ইম্পর্ট্যান্ট। রেন ফলোজ দ্য সান 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিভাবে তুমি লিখবে রেন ফলোজ দ্য সান? এর কারণ কি এবং কারণ ব্যাখ্যা করতে হবে যে কিভাবে তুমি লিখবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টি হচ্ছে সূর্যের অনুগামী। সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে বৃষ্টি বলয়ের উত্তরে সরে যায়, আবার সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে বৃষ্টি বলয়গুলো দক্ষিণে সরে আসে। তাই সূর্যের অনুগামী, সূর্যকে অনুসরণ করে কিন্তু বৃষ্টি বলয়ের স্থানান্তর ঘটে। পরের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, ঋতু বৈচিত্র্যহীন। বছরের প্রতিটি দিনই ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে সমান 2 ভাগে ভাগ করে। ফলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। আর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় বলে কি হয় না, এই অঞ্চলে উষ্ণতার হেরফের হয় না। বছরের প্রায় প্রতিটি দিনই সূর্য একই সময়ে উদিত হয় এবং একই সময় অস্ত যায়। এই জন্য বছরের বিভিন্ন সময় উত্তাপের তারতম্য লক্ষ্য করা যায় না। তাই এখানে ঋতু পরিবর্তন ঘটে না। ঋতু পরিবর্তন ঘটার একটা প্রধান কারণ হচ্ছে দিন এবং রাত্রির মধ্যে উষ্ণতার তারতম্য। সারা বছর একটি ঋতুই বিরাজ করে, সেই ঋতুটার নাম হচ্ছে উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু। বছরের যে কোনো দিনের আবহাওয়া ঠিক আগের দিনের আবহাওয়ার মতোই হয়। এর ফলে নিরক্ষীয় জলবায়ুর মধ্যে একটা বৈচিত্র্যহীন একঘেয়েমি ভাব বিরাজ করে, কারণ এখানে ঋতু পরিবর্তন হয় না। তাই মানুষজনের মধ্যে একঘেয়েমি ভাব বিরাজ করে। পরে হচ্ছে মৌসুমী জলবায়ু। তাহলে মৌসুমী শব্দটার উৎপত্তি হয়েছে মৌসিম বা মালায়ালাম শব্দ মনসিন থেকে। দুটোর অর্থই হচ্ছে কিন্তু ঋতু বা সিজন। অর্থাৎ ঋতু অনুযায়ী প্রবাহিত যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাসকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। এবং এই জলবায়ু, এই মৌসুমী বায়ু কি করে না, যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, আর সেই অঞ্চলকে বলা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান আমরা ম্যাপে দেখে নেই যে মৌসুমী জলবায়ু অঞ্চল কোথায় কোথায় অবস্থান করছে। অর্থাৎ ব্রাজিলের উত্তর পূর্ব অংশে এই অংশে অবস্থান, আফ্রিকার পুরো একদম পূর্ব উপকূল বরাবর মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান, ভারত সহ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মৌসুমী জলবায়ুর অবস্থান। এছাড়া রয়েছে মৌসুমী জলবায়ুর অবস্থান লক্ষ্য করা যায় ফ্লোরিডা উপকূল অঞ্চলে, কিন্তু মৌসুমী জলবায়ুর কিছুটা অংশ লক্ষ্য করা যায় যেটা গৌণ অঞ্চল। তাহলে
মৌসুমী জলবায়ু মেনলি কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে লক্ষ্য করা গেলেও আফ্রিকার পূর্ব উপকূল এবং ব্রাজিলের উত্তর পূর্ব অঞ্চল বা আমাজন অববাহিকার উত্তর পূর্ব অংশে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। এবং এছাড়া মধ্য আমেরিকার হন্ডুরাস নয়, ফ্লোরিডা উপকূলে লক্ষ্য করা যায়। এবং তার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়ার উত্তর অংশের কিছু অংশে এই মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। এবার দেখে নেই যে অঞ্চলগত অবস্থান, না প্রধান বা মুখ্য অঞ্চল কোনগুলো। না, মৌসুমী জলবায়ুর যে প্রধান অঞ্চল সেটা হচ্ছে এশিয়া মহাদেশের পূর্বভাগে অবস্থিত ক্রান্তীয় অঞ্চলের দেশগুলো, যেমন ভারত রয়েছে, তার সঙ্গে রয়েছে বাংলাদেশ, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এছাড়া চীনের দক্ষিণাংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। ফিলিপিন্স দ্বীপের কোনো কোনো জায়গায় এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাইওয়ানের অধিকাংশ স্থান মৌসুমী জলবায়ুর অন্তর্গত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই, আমার কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি পাইনি। আচ্ছা, মন্ডল অ্যান্সার দিয়েছে বেশি বৃষ্টিপাত 21শে জুন, 22শে ডিসেম্বর, কম 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। কি বেশি বৃষ্টিপাত 21শে জুন? ঠিকঠাক অ্যান্সার দাও বেটা। এবার হচ্ছে অপ্রধান বা গৌণ অঞ্চল। যেমন আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল আমরা ম্যাপের মধ্যে দেখলাম, মোজাম্বিক, মাদাগাস্কার যে দ্বীপ, সোমালিয়া প্রভৃতি দেশের পূর্ব প্রান্তে এই জলবায়ু লক্ষ্য করা যায়। উত্তর আমেরিকা মহাদেশের ফ্লোরিডা উপকূলে এই জলবায়ু লক্ষ্য করা যায়। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পূর্ব উপকূলে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া অস্ট্রেলিয়ার উত্তরাংশে যে কুইন্সল্যান্ড রাজ্য, সেখানে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এই স্থানগুলোর নাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। স্ট্যাটিক পোরশন, এইখান থেকে তোমাকে একটা প্লেস তুলে দিয়ে কোশ্চেন দিয়ে দিবে যে কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত এই স্থানটি। এবার আসছি যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি। না, মৌসুমী জলবায়ু হচ্ছে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত মহাদেশ সমূহের পূর্বভাগে লক্ষ্য করা যায় মেনলি। কিন্তু তা হলেও কোনো কোনো স্থানে, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ায় মৌসুমী বায়ুর প্রভাব 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ অর্থাৎ উপক্রান্তীয় অঞ্চল পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়। মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমন অনুসারে এই মৌসুমী জলবায়ুকে 4টি ঋতু পর্যায়ে ভাগ করা হয়। এক হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত। অবশ্য এখানকার জলবায়ুতে একটি শীত ঋতু থাকলেও প্রধানত আর্দ্র ক্রান্তীয় মণ্ডলের অন্তর্গত বলে মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে বেশি উষ্ণতা এবং আর্দ্রতা। মৌসুমী জলবায়ুর উষ্ণতা সংক্রান্ত বৈশিষ্ট্য আমরা দেখে নেই যে 4টির মধ্যে 3টে উষ্ণ ঋতু। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে 4টি ঋতু যে আমরা পড়লাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত। এই 4টি ঋতুর মধ্যে 3টি হচ্ছে কি না উষ্ণ ঋতু, অর্থাৎ গ্রীষ্ম, এখন বর্ষাকাল চলছে, এবং শরৎকাল ততটা কিন্তু ঠান্ডা নয়। তাই এই 3টে ঋতুই কিন্তু উষ্ণ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গ্রীষ্মকাল হচ্ছে সবচেয়ে বেশি উষ্ণ। গ্রীষ্মকালে তাপমাত্রা খুব বেশি বেড়ে যায়, তবে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় গ্রীষ্মের শেষে অর্থাৎ বর্ষা শুরু হওয়ার ঠিক আগে। এই গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি সি থেকে
32°C পর্যন্ত। অবশ্য উপকূল থেকে দূরে দেশের অভ্যন্তরভাগে, বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে যেখানে সামুদ্রিক বাতাসের প্রভাব কম, সেখানে তাপমাত্রা আরও বেশি হয়, বেড়ে প্রায় 40 থেকে 50°C পর্যন্ত হয়ে যায়। যেমন রাজস্থান, তো আমার দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, এই সকল স্থানগুলোতে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা 50°C বেশি ওঠে যায় কোনো কোনো স্থানে। কোথায় না উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে রাজস্থানের মরু অঞ্চলে। উষ্ণ লু বায়ু প্রবাহ, না প্রচণ্ড উষ্ণতার জন্য গ্রীষ্মকালে দুপুরবেলা উত্তর ভারতে, বিশেষ করে উত্তর পশ্চিম বলা যেতে পারে, গরম বাতাস লু প্রবাহিত হয়, যার উষ্ণতা হচ্ছে 40° থেকে 45°C। অর্থাৎ কোনো স্থানের উপর দিয়ে গ্রীষ্মকালে যখন লু প্রবাহিত হয়, তো সেখানকার উষ্ণতা 40 থেকে 45°C বাড়িয়ে দেয়। তাই লুয়ের প্রবাহ পথে মানুষ বা জীবজন্তু যদি পড়ে, তাহলে ঝলসে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ গরমকালে এমনিতেই প্রায় 40 থেকে 45°C উষ্ণতা, লু যদি প্রবাহিত হয় তাহলে ডবল উষ্ণতা হয়ে যায়। তাই ওই উষ্ণতায় কিন্তু গবাদি পশু বা মানুষ কিন্তু ঝলসে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসছি যে বর্ষাকালে উষ্ণতা কীরকম। না বর্ষার শুরুতে, অর্থাৎ যখন আর্দ্র মৌসুমী বায়ু প্রবেশ করে, তখন আকাশ মেঘে ঢাকা পড়ে যায়, ফলে কিছুটা কিন্তু উষ্ণতা কমে যায়। শরৎকালে উষ্ণতা কেমন? না শরৎকালে আর্দ্র মৌসুমী বায়ু প্রত্যাগমন করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল রাখে যে মৌসুমী বায়ুর প্রত্যাগমন কোন ঋতুতে হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু শীত ঋতু করে। অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু শরৎ ঋতুতে মৌসুমী বায়ুর প্রত্যাগমন হয়। আর মৌসুমী বায়ুর প্রত্যাগমন এই সময় হয় বলে আকাশ অনেকটাই মেঘমুক্ত হয়, ফলে উষ্ণতা কিছুটা কিন্তু কম হয়। শীতকালে উষ্ণতা, না শরৎকালের পর শীতকাল, এই সময় স্থলভাগ থেকে শীতল শুষ্ক মৌসুমী বাতাস, যাকে আমরা বলতে পারি শীতকালীন মৌসুমী বায়ু, যার আরেকটা নাম রয়েছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই শুষ্ক এবং শীতল মৌসুমী বায়ু বা শীতকালীন মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে তার ফলে উষ্ণতা যথেষ্ট কমে যায় এবং শীতকালে গড় তাপমাত্রা হয় 10°C থেকে 22°C উষ্ণতা সেন্টিগ্রেডের মধ্যে। আবার নিম্ন অক্ষাংশে উষ্ণতা কিন্তু বেশি হয় এবং উচ্চ অক্ষাংশে কিন্তু উষ্ণতা কম হয় স্বাভাবিকভাবে। সমুদ্র উপকূল থেকে যে সকল স্থান দূরে অবস্থান করে, সেখানে কিন্তু উষ্ণতা ক্রমশ হ্রাস পেতে থাকে। এবার আসি যে উষ্ণতার প্রসর। এই জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসর, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য 2°C থেকে প্রায় 12°C পর্যন্ত হয়। আর দৈনিক উষ্ণতার প্রসর 16°C পর্যন্ত হয়ে যায়। সমুদ্র সংলগ্ন এলাকাগুলোতে সেখানে সামুদ্রিক বাতাসের প্রভাবে কিন্তু উষ্ণতা কিছুটা কম হয়, কিন্তু দেশের অভ্যন্তরভাগে যে স্থানগুলো সমুদ্র থেকে দূরে অবস্থান করছে, সেই অভ্যন্তরভাগে কিন্তু দৈনিক উষ্ণতার প্রসর ক্রমশ বাড়তে থাকে। পরের বৈশিষ্ট্য হচ্ছে বায়ুচাপ এবং বায়ু প্রবাহের মধ্যে বৈশিষ্ট্য। না গ্রীষ্মকালীন বায়ুচাপ। এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে, বিশেষ করে জুন মাসে, লম্বভাবে সূর্যরশ্মি পতিত হয় বলে স্থলভাগ দ্রুত উষ্ণ হয়, ফলে স্থলভাগের উপর নিম্নচাপ বিরাজ করে। যেমন জুলাই মাসে উত্তর পশ্চিম ভারতে বায়ুচাপ কমে গিয়ে 999 মিলিবার হয়ে যায়। আবার পূর্ব এশিয়ার কোনো কোনো স্থানে এই বায়ুচাপ 1008 মিলিবার পর্যন্ত হয়।
শীতকালীন বায়ুচাপ। এই জলবায়ু অঞ্চলে শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয় বলে উষ্ণতা বেশ খানিকটা কমে যায়। এর ফলে তখন স্থলভাগের ওপর বায়ুচাপ বেড়ে 1014 থেকে 1026 মিলিবার পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ তখন স্থলভাগের ওপর বায়ুর উচ্চচাপ বিরাজ করে। তাহলে গরমকালে স্থলভাগের ওপর নিম্নচাপ এবং শীতকালে স্থলভাগের ওপর উচ্চচাপ বিরাজ করে এই জলবায়ু অঞ্চলে। এবার আসি পরের পয়েন্ট, গ্রীষ্মকালীন বায়ুপ্রবাহ। গ্রীষ্মকালে সমুদ্রের ওপর দিয়ে উচ্চচাপ ক্ষেত্র থেকে আর্দ্র বায়ু, বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তাহলে যাকে আমরা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বলি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সে সমুদ্র থেকে স্থলভাগের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবেশ করে বা ছুটে আসে এবং দক্ষিণ পূর্ব এশিয়া একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা হয়। গ্রীষ্মকালে যেহেতু এই বায়ু প্রবাহিত হয় তাই আমরা একে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বলতে পারি। তাই আমরা চিত্রে দেখে নেই যে প্রথম চিত্রে দেখানো হচ্ছে জানুয়ারি মাসে, জানুয়ারি মাস মানে শীতকাল, সেই শীতকালের সময় বাতাস স্থল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ স্থলবায়ু রূপে প্রবাহিত হচ্ছে বাতাস। যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেই বাতাসটার নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যাকে আমরা শীতকালীন মৌসুমী বায়ুও বলি। ঠিক জুলাই মাস গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালে কি হয় না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহপথ দেখানো হয়েছে, যাকে আমরা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুও বলি। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রবেশ করে এবং প্রবেশ করে বর্ষাকালের সূচনা করে। তাহলে এটা হচ্ছে বর্ষাকালীন আগমন, আর জানুয়ারি মাসে প্রত্যাগমন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমুদ্র বায়ু রূপে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রবেশ করে এবং জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করে, তাই প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং বর্ষাকালের সূচনা করে। কিন্তু জানুয়ারি মাসে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যেহেতু প্রবাহিত হয় তাই এই বাতাসে কিন্তু জলীয় বাষ্প প্রায় থাকে না, তাই ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শীতকাল কিন্তু শুষ্ক হয়। এখানে একটা ভৌগোলিক কারণ ব্যাখ্যা দিতে পারে যে মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক কেন। তাহলে গ্রীষ্মকাল আর্দ্র, তার প্রধান কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটায়, যার ফলে বর্ষাকালের সূচনা হয়, তাই গ্রীষ্মকাল আর্দ্র। কিন্তু শীতকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবেশ করে, কারণ শীতকালে স্থলভাগে উচ্চচাপ সৃষ্টি হয় আর সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়, সে কারণে স্থল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় আর জলীয় বাষ্প কম থাকে বলে এর দ্বারা বৃষ্টিপাত ঘটে না। তাই শীতকালে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিন্তু মৌসুমী বায়ুর দ্বারা, বিশেষ করে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা বা শীতকালীন মৌসুমীর দ্বারা বায়ুর দ্বারা কিন্তু বৃষ্টিপাত তেমন হয় না। এবার আসি শীতকালীন বায়ুপ্রবাহ। না, শীতকালে স্থলভাগের ওপর উচ্চচাপ বিরাজ করে, সেই উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক এবং শীতল বায়ু জলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ এবং পূর্ব এশিয়ায় এই বাতাসকে আমরা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে জানি, একে আবার আমরা শীতকালীন মৌসুমী বায়ুও জানি। বায়ুচাপ বলয়ের স্থানান্তর শীতকালে দেখা যায় যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা শান্ত বলয় বা আইটিসিজেড নিরক্ষরেখার আরও দক্ষিণে সরে যায়। কেন না, এই সময় সূর্যের দক্ষিণায়ন চলে,
তাই বায়ুচাপ বলয়গুলো দক্ষিণে সরতে থাকে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা দক্ষিণে সরে আসে। ফলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ছাড়াও দুই ক্রান্তি উচ্চচাপ বলয়গুলো একটু একটু করে দক্ষিণে সরতে থাকে। কারণ কি না, সূর্যের দক্ষিণায়নের ফলে বায়ুচাপ বলয়গুলো দক্ষিণ দিকে সরে আসে। এবার আসি বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য। এর সাব পয়েন্ট হচ্ছে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত। গ্রীষ্মকালে যথেষ্ট আর্দ্র হয় এই জলবায়ু অঞ্চলে, কারণ গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করে এবং বর্ষাকালের সূচনা করে। তবে গ্রীষ্মকালে যথেষ্ট আর্দ্র হলেও তখন কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত হয় না, তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও কিন্তু বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত ঘটে। এবং এই ঝড় বৃষ্টিপাত, যাকে আমরা ভারতে বলি কালবৈশাখী, ভেরি ইম্পর্টেন্ট, কাল মানে বিপদ, বৈশাখ মাসের একটা বিপদ। দক্ষিণ ভারতে বলছি আমরা আম্রবৃষ্টি, কারণ এই বৃষ্টিপাত আম চাষের পক্ষে খুব লাভদায়ক। আমের মুকুল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে এবং যে আমগুলো ছোট ছোট আমগুলো যে গাছে ধরে সেই আমগুলোকে জলের মাধ্যমে পুষ্টির যোগান দেয়। আর উত্তর ভারতে কি হয় না, ধূলিঝড় হয়, যাকে বলা হচ্ছে আঁধি। আঁধি শব্দটা হিন্দি শব্দ আন্ধেরা থেকে এসেছে। আন্ধেরা মিনস হচ্ছে অন্ধকার। এর ফলে কি হয় না, এই ধূলিঝড় ঘটানোর ফলে আকাশ পুরো ধুলোতে ঢেকে যায়, মনে হয় অন্ধকার নেমে এসেছে, তাই একে বলা হচ্ছে আঁধি। এতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি না হলেও সাময়িকভাবে উষ্ণতা কিছুটা হ্রাস পায়। বিশেষ করে কালবৈশাখী বিকেলবেলা কিছুটা স্বস্তি এনে দেয়। দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি কিছুটা স্বস্তি এনে দেয়। বর্ষাকালীন বৃষ্টিপাত। গ্রীষ্মকালের শেষে আর্দ্র মৌসুমী বায়ুর আগমন ঘটে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু সমুদ্র থেকে স্থলে প্রবেশ করে, তাই পর্যাপ্ত জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করে, যার ফলে বর্ষাকালের সূচনা হয় এই আর্দ্র মৌসুমী বায়ুর দ্বারা। দক্ষিণ ও পূর্ব এশিয়ায় এই আর্দ্র বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত, বা যাকে আমরা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বলি। মৌসুমী জলবায়ু অঞ্চলের যে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 70 থেকে 80% ঘটে কিন্তু এই বর্ষাকালে। আর অবশিষ্ট বৃষ্টিপাত বছরের অন্যান্য সময় হয়। এই অবস্থাকে বলা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ, ভেরি ইম্পর্ট্যান্ট, বা ব্রাস্ট অফ মনসুন 2 নম্বরের জন্য পড়ে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে ব্রাস্ট অফ মনসুন কি না, মৌসুমী বায়ু, বিশেষ করে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগমনের ফলে দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যে প্রবল ঝড়ঝঞ্ঝা সহ বৃষ্টিপাত ঘটে সেটাকেই বলা হচ্ছে ব্রাস্ট অফ মনসুন। মনে হয় মেঘ ভেঙে বৃষ্টিপাত হচ্ছে, বিস্ফোরণ সহযোগে বৃষ্টিপাত হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, তাই একে আমরা ব্রাস্ট অফ মনসুন বলি। অবশ্য বৃষ্টিপাতের পরিমাণ অনিশ্চিত এবং সব জায়গায় সমান হয় না, অর্থাৎ বৃষ্টিপাতের মধ্যে একটা অসম বন্টন লক্ষ্য করা যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢাল, অর্থাৎ পশ্চিম অংশে, তাহলে পশ্চিমঘাট পর্বত যদি এঁকে ফেলা যায়, তাহলে পশ্চিমঘাট পর্বত এটা, তার পশ্চিম অংশে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আঘাত করে এবং পশ্চিম অংশে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 300 থেকে 400 সেমি। কিন্তু পর্বতের উল্টো দিকে, যেটা অনুবাদ ঢাল বলি, যেখানে দাক্ষিণাত্য মালভূমি অবস্থান করছে, সেই অংশে বৃষ্টিপাত খুব কম হয়। দাক্ষিণাত্যের অভ্যন্তরভাগে ওই সময় মাত্র 50 সেমি বা তার কিছু কম বৃষ্টিপাত হয়। তাই দাক্ষিণাত্যে
মালভূমি অঞ্চল কিন্তু বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থান করছে। এই সময় মেঘালয়ের যে চেরাপুঞ্জি, সেখানে প্রায় 900 সেমি বৃষ্টিপাত হয়। মায়ানমারের পশ্চিম উপকূলে প্রায় 400 সেমি বৃষ্টিপাত হয়। বাংলাদেশের কক্সবাজারে প্রায় 300 সেমি বৃষ্টিপাত হয়। কলকাতায় এই সময় প্রায় 120 সেমি বৃষ্টিপাত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনের জন্য। ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় 140 সেমি বৃষ্টিপাত হয়। এছাড়া আরেকটা ঘটনা ঘটে, এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়, যেটা দক্ষিণ আমেরিকার পশ্চিমে যে পেরু এবং ইকুয়েডর রয়েছে সেই উপকূলে একটা উষ্ণ এবং অস্থির প্রকৃতির সমুদ্র স্রোত সৃষ্টি হয়, যাকে আমরা এল নিনো বলি। সেই এল নিনো যখন সৃষ্টি হয় তখন মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং এল নিনোর বছরগুলোতে খরার সৃষ্টি হয়। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন সময় মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় এবং খরার সৃষ্টি হয়? না, এল নিনোর বছরগুলোতে। এল নিনো কি না, এক ধরনের অস্থির এবং উষ্ণ প্রকৃতির সমুদ্র স্রোত, যেটা পেরু এবং দক্ষিণ আমেরিকার পেরু উপকূল এবং ইকুয়েডর উপকূলে প্রবাহিত হয়। সেই এল নিনো কিন্তু বিশেষ করে ভারত মহাসাগরের জলকে উষ্ণ করে দেয়, যে কারণের জন্য ভারত মহাসাগরে কিন্তু উচ্চচাপ সৃষ্টি হতে পারে না। সে কারণে মৌসুমী বায়ুর দেরিতে আগমন ঘটে। মৌসুমী বায়ু দেরিতে আগমন করলেও সে পর্যাপ্ত জলীয় বাষ্প নিয়ে কিন্তু প্রবেশ করতে পারে না, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় এবং কম হওয়ার জন্যে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কোথাও কোথাও খরারও সৃষ্টি হয়। তাই বিশেষ করে ভারতে যে খরার কারণ অনুসন্ধান করা গেছে, তার পেছনে কিন্তু এল নিনোর একটা বড় ভূমিকা রয়েছে। 3 নম্বর হচ্ছে শরৎকালীন বৃষ্টিপাত। শরৎকালে যখন আর্দ্র মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে স্থলভাগ থেকে, তখন মাঝে মাঝে কোথাও কিন্তু বৃষ্টিপাত ঘটে। কী কারণের জন্য ঘটে? না, এই প্রত্যাবর্তনের সময়, যেটাকে আমরা বলি উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা শীতকালীন মৌসুমী বায়ু, সেই বায়ুর সঙ্গে সংঘাত ঘটে স্থলভাগে, সমুদ্র থেকে আগত বায়ুর সঙ্গে যে সংঘাত, সেই সংঘাতের ফলে একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। সেই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টিপাত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন। বিশেষ করে এই টাইফুন চীন সাগরে দেখতে পাওয়া যায়। চীন সাগর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং দুই বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যাকে আমরা আশ্বিনের ঝড় বলি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আশ্বিনের ঝড়। আশ্বিন মাসে এই ঝড় হয় বলে এটা একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড়। বিশেষ করে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সঙ্গে সমুদ্র থেকে আগত বায়ুর সঙ্গে সংঘাতে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। পরে আসি শীতকালীন বৃষ্টিপাত। না, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেহেতু স্থলভাগ থেকে আসে, আর স্থলভাগের ওপর দিয়ে আসার ফলে এই বায়ু শীতল হয় এবং শুষ্ক হয়, এবং এই মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয়। আর স্থলভাগ থেকে আসে বলে বাতাসে জলীয় বাষ্প থাকে না, তাই শীতকালে বৃষ্টিপাত হয় না। তবে এই সময় মাঝে মাঝে ভূমধ্য সাগর থেকে, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, সেই ভূমধ্য সাগরে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়, সেই ভূমধ্য সাগর থেকে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম ভারতে তার কিছুটা প্রভাব পড়ে, যে কারণে
উত্তর পশ্চিম ভারতে কিছুটা এই নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় যেটা ভূমধ্যসাগর থেকে আসে তার প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়, যেমন জম্মু কাশ্মীরে কিছুটা বৃষ্টিপাত হয়, পাঞ্জাব হরিয়ানায় বৃষ্টিপাত হয়। এই শীতকালে বৃষ্টিপাত হওয়ার ফলে পাঞ্জাব এবং হরিয়ানায় গম চাষের ক্ষেত্রে কিন্তু অনেকখানি উপকারে লাগে এই বৃষ্টিপাত। আবার জম্মু কাশ্মীরে এবং উত্তরাখণ্ড এই অঞ্চলগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু তুষারপাত হয় এবং ঠান্ডা আরও বেড়ে যায়। তাহলে আজকের মতো কিন্তু ক্লাস এখানেই শেষ করছি। তাহলে মেন পয়েন্ট এবং তার সাব পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে। অবশ্যই যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে যে অল নোটিফিকেশানটা প্রেস করে দাও এবং লাইক এবং কমেন্টস করো ক্লাস তোমাদের কেমন লেগেছে এবং আরও কিভাবে ক্লাসটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, এবং শেয়ার করতে মত ভুলো, বিকজ লার্নিং কেয়ারিং অ্যান্ড শেয়ারিং এই চ্যানেলের মোটোই। তাহলে গুড নাইট সবাইকে, বাই বাই। সবাই ভালো থেকো, ভালো থেকে ভিডিওটা দেখো এবং পড়াশোনা করো, কারণ যে পয়েন্টগুলো উল্লেখ করেছি আমি সেই পয়েন্টগুলোকে বেছে বেছে উল্লেখ করা হয়েছে এবং সব বইতে কিন্তু নেই। তাই সাব পয়েন্ট, মেন পয়েন্ট, সাব পয়েন্ট এগুলো কিন্তু বারবার তোমাকে দেখতে হবে এবং এক্সাম্পল সহযোগে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।